সাল 1943। জায়গার নাম সোবেইবর। একটা স্টেশনে একটা ট্রেন এসে দাঁড়ায় এবং ট্রেন ভর্তি লোক। এরপর সেখানকার সৈন্যরা ট্রেনের দরজাগুলো খুলে দেয়। দেখা যায় ট্রেনের ভেতর থেকে একের পর এক বাচ্চা বুড়ো সমেত প্রচুর লোক ট্রেন থেকে নামতে থাকে এবং এদের কথাবার্তা এবং বেশভূষা থেকে বোঝা যায় যে ট্রেনে থাকা সব যাত্রী হলো ইহুদি ধর্মের। এবং ট্রেনের সকল যাত্রীর উদ্দেশ্যে একটা ঘোষণা করা হয়, আপনারা সপরিবারে এখানে এসেছেন, আজ থেকে আপনাদের একটা নতুন জীবন শুরু হবে। এবং তারপর দেখা যায় তাদের কাছ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে নেওয়া হয় এবং বলা হয়, চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের জিনিসপত্র পেয়ে যাবেন। এদের মধ্যে কিছু লোকের কথা শুনে বোঝা যায় তাদেরকে মাত্র 3 দিনের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু 3 দিন কেন, আর এই 3 দিনে তাদেরকে দিয়ে কি করানো হবে? এরকম একটা থমথমে পরিবেশে সেখানে উপস্থিত বেশিরভাগ মানুষের মনে তখন একটা অদ্ভুত ভয় আর আতঙ্ক কাজ করছিল। একেই তো শুধু ইহুদিদের ধরে আনা হয়েছে, তার উপরে সবাই নিজেদের ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছে। এবার প্রশ্ন হলেই মানুষগুলোকে কোথায় ধরে নিয়ে আসা হয়েছে, এই জায়গাটাকে কি বলা হয়? খুব ভালো করে বুঝবে, আমি 3টে জিনিসের মানে বলে দিচ্ছি। এই মানুষগুলোকে যেখানে ধরে নিয়ে আসা হয়েছে সেই জায়গাটাকে বলা হয় ডেথ ক্যাম্প। নাম শুনলে বোঝাই যাচ্ছে যে এখানে মানুষ মারার জন্য নিয়ে আসা হয়। তো সেই ট্রেনে আসা মানুষগুলোর কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়ার পর তাদেরকে বলা হয়, আপনারা এক কাজ করুন, অনেক দূর থেকে এসেছেন, স্নান করে নিন। পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু স্নানে যাওয়ার আগে দর্জি, মুচি, কামার এই ধরনের পেশায় যারা কাজ করত সেই সব মানুষদেরকে অন্য একটা জায়গায় যেতে বলা হয়। এই সময় দেখা যায় যাত্রীদের মধ্যে একটা মেয়েকে, যার নাম সেলমা। সেলমাকে একটা লোক এসে হঠাৎ করে ফিসফিস করে বলে, বেঁচে থাকতে হলে কোনো একটা কাজ জানার নাম করে বেরিয়ে যাও। ওই যে মুচি, মেথর, কামার ওদেরকে আলাদা লাইনে নিয়ে যাচ্ছে, ওদের সাথে চলে যাও। নাৎসি সেনাদের বলো তুমিও কোনো না কোনো কিছুর কাজ জানো এবং ওদের সাথে এখান থেকে বেরিয়ে যাও, নয়তো তোমাকে মরতে হবে। এই লোকটার নাম কাইয়াম। সেলমা এই কথাগুলো শুনে খুব ঘাবড়ে যায়, সেখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। তবু এরকম একটা কথা শোনার পর সাধারণভাবেই সে বাকিদের সাথে সেই ঘর থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় ছেলে এবং মেয়েদের লাইন আলাদা আলাদা করে স্নান করানোর কথা বলে সৈন্যরা সেখান থেকে তাদেরকে নিয়ে যেতে থাকে। অনেকটা লম্বা পথ তাদেরকে পায়ে হাঁটিয়ে নিয়ে আসা হয়। ততক্ষণে সেখানে থাকা অনেকের মনেই সন্দেহ একটু একটু করে দানা বাঁধতে শুরু করেছে। এত দূর থেকে নিয়ে আসার পর তাদেরকে স্নান করার জন্য কেন জোর করা হচ্ছে? দেখা যায় মেয়েদের সবাইকে সম্পূর্ণ উলঙ্গ করে তাদের চুল একদম ছোট ছোট করে কেটে সবাইকে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয় এবং তারপর ছেড়ে দেওয়া হয় বিষাক্ত এক ধরনের গ্যাস, যা মানুষের নিঃশ্বাসের মধ্য দিয়ে শরীরের ভেতরে গেলে মৃত্যু নিশ্চিত। এবং সেখানে থাকা সবার নিঃশ্বাস আটকে যেতে থাকে এবং সবাই ছটফট করতে থাকে। মুখ দিয়ে ফেনা উঠে দম বন্ধ হয়ে একের পর এক মারা যায় সেখানে। এবং সেই ঘরে লাগানো একটা কাচের জায়গা দিয়ে সবাইকে এত কষ্ট পেয়ে দম বন্ধ হয়ে মরতে দেখে সেই ক্যাম্পের প্রধান নাৎসি অফিসার, যার নাম কার্ল ফ্রেঞ্জেল, সে কেমন যেন একটা খুশি অনুভব করছিল, একটা তৃপ্তি অনুভব করছিল। ইহুদিদের ধরে এইভাবে গণহত্যা করাকে বলা হয় হলোকাস্ট। এবং ডেথ ক্যাম্পের ওই যে ঘরগুলো যেখানে গ্যাস দিয়ে মানুষগুলোকে মেরে ফেলা হলো সেগুলোকে বলা হতো গ্যাস চেম্বার। হিটলার ক্ষমতায় আসার আগেও ইহুদিদের খুব নিচু চোখেই দেখা হতো এবং হিটলার যখন ক্ষমতায় আসে সেই ইহুদিদের দু চোখে সহ্য করতে পারত না। এবং হিটলারের রাজত্বে ইহুদিদের ওপরে অত্যাচার এতটাই বেড়ে যায় যে হলোকাস্ট বা গণহত্যার নামে 60 লাখ ইহুদিকে গণহত্যা করা হয়েছিল। এরপর দেখা যায় সাবাইবরে মিন্স্ক শহর থেকে কিছু লোককে নিয়ে আসা হয়েছে। শোনা যায় একটা ওয়ার্ক ক্যাম্প থেকে এই মানুষগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ অবধি তারা পালাতে না পেরে ধরা পড়ে যায় এবং তাদেরকে এই ডেথ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এবং এই মিন্স্ক শহর থেকে যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে তাদের লিডার হলো আলেকজান্ডার পেচারস্কি। ওনার আরেকটা নাম আছে সাশা। তো সেখানকার কিছু লোক জানতে পারে যে সাশা একসময় রাশিয়ার সেনাবাহিনীতে ছিল, এমনকি তাদের হয়ে যুদ্ধ করেছে, কিন্তু পরে জার্মান সেনাদের হাতে সাশা বন্দী হয়। সেখানকার কিছু লোক সাশাকে দেখে সন্দেহ করে যে এই মানুষটা হয়তো এখানে কোনো গণ্ডগোল করবে এবং তার জন্য বাকিদেরকে শাস্তি ভোগ করতে হবে। কারণ এই ডেথ ক্যাম্পগুলোতে নিয়ম ছিল যে দলের মধ্যে কেউ যদি কোনো গণ্ডগোল করে তো তার শাস্তি অন্য সবাইকেও পেতে হয়। সুতরাং সেই ডেথ ক্যাম্পের কিছু ইহুদিরা এসে সাশাকে হুমকি দিয়ে সাবধান করে যায় যাতে সাশা এখানে কোনো গণ্ডগোল না করে। এই ডেথ ক্যাম্পগুলোতে অদ্ভুত অদ্ভুত নিয়ম ছিল, যেমন কয়েকজন ইহুদিকে যদি একসাথে কথা বলতে দেখত নাৎসিরা তাহলে তারা ধরে নিত নিশ্চয়ই ইহুদিগুলো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে এবং তারপর সত্যি মিথ্যা যাচাই না করে তাদেরকে নির্মমভাবে গুলি করে মারা হতো। তাই রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর সাশা আর তার সাথে মিন্স্ক থেকে আসা বাকিরা নাৎসি সেনার নজর এড়িয়ে বাইরে বেরিয়ে আসে। অনেক কষ্টে তারা লুকিয়ে এক জায়গায় হয় যাতে তারা একে অপরের সাথে কথা বলতে পারে, কারণ এখানে পড়ে থাকলে তো হবে না, এখান থেকে পালানোর একটা প্ল্যান তৈরি করতে হবে। বাকিরা সাশাকে বলে, এই ডেথ ক্যাম্পে বাকি যে ইহুদিরা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ তারা তো তোমার কথা বিশ্বাসই করে না। তার থেকে ভালো আমরা নিজেরাই একটা প্ল্যান করি যাতে এখান থেকে পালানো যায়। কিন্তু সাশা তাদের সঙ্গে একমত নয়, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে যে ডেথ ক্যাম্পের মধ্যে যে ইহুদিরা বন্দী আছে
তাদের মধ্যেও কয়েকজন মানুষ পালানোর চিন্তাভাবনা করছে। সুতরাং তাদেরকেও যদি দলে নেওয়া যায় তাহলে একটা বড়সড় প্ল্যান বানানো সম্ভব এবং এখান থেকে পালিয়ে বাঁচা সম্ভব। পরের দিন দেখা যায় যাদেরকে সেই গ্যাস চেম্বারে স্নান করানোর নাম করে হত্যা করা হয়েছে, তাদের জামা কাপড় গয়না জুতো যা ছিল সবকিছু লুট করতে থাকে জার্মান সেনারা। নিজেদের মধ্যে ভাগাভাগি চলছিল। আর বিভিন্ন ধরনের কাজ জানা সেই সব মানুষ যাদেরকে আলাদা করে নিয়ে আসা হয়েছিল তারা বুঝতে শুরু করে যাদেরকে স্নান করানোর নামে নিয়ে যাওয়া হয়েছিল তারা কেউই ফিরে আসেনি, অর্থাৎ তারা হয়তো আর জীবিত নেই। তাদের বুক কেঁপে ওঠে এবং সবকিছু বুঝেও মুখ বুঝে সবকিছু সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। দিনের পর দিন যা ঘটছিল তাতে সাসা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। দেখা যায় লুকা নামে সেই মেয়েটা আসে। সেই সাসাকে বলে, একটু সাবধানে থেকো, রাতের বেলা ওইভাবে বাইরে বেরিও না, তোমাকে বেঁচে থাকতে হবে, কারণ তোমার ওপরে অনেক কিছু নির্ভর করছে। ওপরবেলার ওপরে ভরসা করা আর যা হচ্ছে সেটা চুপচাপ মেনে নেওয়া ছাড়া আপাতত কোনো উপায় নেই। সাসা লুকাকে বলে, আমি আর এভাবে বাঁচতে চাই না, প্রতিদিন এতগুলো করে মানুষ চোখের সামনে মরতে দেখছি, আমি কিছুই করতে পারছি না, নৃশংস অত্যাচার হচ্ছে আমাদের উপরে, আমি কিছু বলতে পারছি না, আমি এভাবে আর বাঁচতে চাই না। অন্যদিকে দেখা যায় কাজ করতে করতে সেখানে বন্দি থাকা ইহুদিদের একটা দল সে ডেথ ক্যাম্প থেকে কাটা তার কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ক্যাম্পে অনেকগুলো ওয়াচ টাওয়ার ছিল যেখানে নাৎসি সৈন্যরা বন্দুক নিয়ে পাহারা দিত। এবং শুধু তাই নয়, যদি কেউ কাঁটাতারের বেড়া কেটেও ফেলে, কাঁটাতারের বেড়ার ওই পারে মাটির নিচে সারিবদ্ধভাবে বোমা পুঁতে রাখা হতো, যাতে কেউ কাঁটাতারের বেড়া এবং গার্ডদের নজর এড়িয়ে পালাতে সক্ষম হলেও জীবিত ফিরতে না পারে। যারা পালানোর চেষ্টা করেছিল তাদের মধ্যে কিছু লোক সেই বোমা বিস্ফোরণে এবং কিছু লোককে নাৎসি সেনার বন্দুকের গুলিতে মরতে হয়। এতগুলো মানুষ নৃশংসভাবে এইভাবে মারা গেল, কিন্তু না, নৃশংসতার আরেক চরম রূপ দেখা দেয়। সেখানকার সব বন্দীদেরকে এক জায়গায় ডাকে নাৎসি সেনারা এবং পরপর লাইন করে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হয়। তারপর তাদেরকে ব্যঙ্গ এবং তাচ্ছিল্যের সুরে বলা হয়, আপনাদের আগেই বলে দেওয়া হয়েছিল যে ডেথ ক্যাম্প থেকে পালানোর কোনো উপায় নেই, তাও জানি না কেন আপনারা বেকার এই চেষ্টাগুলো করেন। যারা এখান থেকে পালানোর চেষ্টা করবে তাদের তো মরতে হবেই, এটা সাধারণ ব্যাপার। যারা মরে গেছে তারা তো চলে গেছে, কিন্তু যারা বেঁচে আছে, মানে যেমন আপনারা, আপনাদের মধ্যেও কয়েকজনকে মরতে হবে, কারণ আপনাদেরকেও তো এই ভুলের মাসুল দিতে হবে। আর এই যে এতগুলো লাইনে আপনাদেরকে দাঁড় করানো হয়েছে, আমাদের সেনারা 1-2 গুনতে থাকবে, প্রত্যেকটা লাইনের 10 নম্বর মানুষকে গুলি করে মেরে ফেলা হবে, অর্থাৎ মানুষগুলোকে 1, 2, 3, 4 করে গুনতে গুনতে 10 নম্বর মানুষ যে হবে তাকে গুলি করা হবে। আপনাদের কাছে হয়তো এটা নৃশংস ব্যাপার হতে পারে, কিন্তু আপনাদের জন্য এটাই উপযুক্ত শাস্তি। এবং এটা এই জন্য করা হচ্ছে যাতে এরপর থেকে কেউ যদি পালানোর প্ল্যান করে তাহলে সেটা আপনারা আমাদেরকে বলে দেবেন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, কারণ যারা পালাবে তারাও মরবে, যারা থাকবে এখানে তাদের মধ্য থেকেও আমরা মানুষ মারব। মানুষগুলো প্রচণ্ড অসহায়ের মতো হাঁটু গেড়ে বসেছিল, কারো চোখে জল, কেউ বা উপরওয়ালাকে স্মরণ করছে। নাৎসি সেনারা মানুষগুলোকে 1, 2, 3, 4 করে গুনতে শুরু করে এবং 10 নম্বরে যার নাম আসছিল তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরকম করে তারা অনেকগুলো মানুষ মেরে ফেলে। সাসা বুঝতে পারে যে এখান থেকে লুকিয়ে পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সাসার চোখের চাউনিতে কেমন যেন একটা অদ্ভুত তেজ ছিল, তার চোখের দৃঢ় নজর, তার চোখের তেজ নাৎসি সেনাদের সেখানে যে প্রধান ছিল যার নাম কার্ল, সেও খুব একটা ভালো চোখে দেখেনি। তারও মাঝে মাঝে মনে হতো যে সাসা নিশ্চয়ই কোনো একটা কিছু করতে পারে বা করার প্ল্যান করছে। সাসা ঠিক যেই ভয়টা পেয়েছিল সেটাই সত্যি হয়। সেখানকার কোনো বন্দির মনে যদি পালানোর চিন্তাভাবনা আসে বা নাৎসিদের বিরুদ্ধে কিছু করার চিন্তাভাবনা আসে, তো সেখানকার বাকি ইহুদিরা তাকে মারধর করে তার মুখ বন্ধ করে দিত। কারণ নাৎসি সেনারা যেহেতু বলে রেখেছিল যে এখান থেকে কেউ যদি পালানোর চেষ্টা করে বা আমাদের বিরুদ্ধে কোনো কাজ করে সেটা শাস্তি সবাইকে পেতে হবে, তাই সবাই নিজের নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা শুরু করেছিল। লিও নামের একজন এসে সাসাকে বলে, আমাদের মধ্যে একটা গোপন দল আছে, আর আমি জানি তোমরাও পালানোর চেষ্টা করছো, তোমারও একটা গোপন দল আছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা একটা বড় প্ল্যান বানাতে পারি এখান থেকে বের হওয়ার। সাসা কিছু না বলেই চলে যায়। ওদিকে দেখা যায় কাইয়ামকে, সেও বন্দি ইহুদিদের মধ্যে একজন ছিল। ব্যাকম্যান নামে একজন নাৎসি সেনা তাকে মদ অফার করেছিল, মদ খাওয়ার কথা, কিন্তু ইহুদিদের ধর্ম অনুসারে সেই মদ পান করা ছিল ধর্মবিরুদ্ধ, তাই সে ব্যাকম্যানের কথা না বলে দেয় এবং ব্যাকম্যানের কথা না শোনার জন্য কাইয়ামকে বেল্ট দিয়ে মারতে থাকে সে জোরে জোরে এবং বলে, 25 অবধি নামতা গুন, যতক্ষণ না পর্যন্ত 25 অবধি গুনবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে মারতেই থাকবো, আর যদি আমার হাতে মার খেতে খেতে তুই কোনো একটা সংখ্যা ভুল উচ্চারণ করিস তাহলে আবার প্রথম থেকে শুরু করবি, মানে আবার 1 থেকে শুরু করবি। দূরে বসে সাসা এসব কিছু শুনছিল আর প্রতিটা বেল্টের বাড়ি যেন সোজা তার বুকে এসে লাগছিল। এত কিছুর মধ্যেও ইহুদিরা তাদের ওপরওয়ালাকে ভরসা করত। সেনাপ্রধান কার্লের নজর ছিল সাসার ওপরে, কারণ সে জানতে পেরেছে সাসা এই ডেথ ক্যাম্পে আসার আগে মিন্স শহরে একটা ওয়ার্ক ক্যাম্পে ছিল এবং সেখানে সে নাৎসিদের বিরোধী কাজকর্ম করেছিল এবং এই জন্যই সাসার ওপরে কার্ল বিশেষ নজর রাখছিল।
সে সাশাকে সায়স্তা করার জন্য একটা মোটা গাছের গুড়িকে 5 মিনিটের মধ্যে কাটতে বলে এবং বলে, তুই যদি এই মোটা গাছের গুড়িটা মাত্র 5 মিনিটের মধ্যে না কাটতে পারিস তাহলে তোর জন্য আরও কিছু নির্দোষ ইহুদিকে গুলি করে মারবো আমি। সাশার মনের ভেতরে প্রতিবাদ থাকলেও আপাতত সে বুদ্ধি দিয়ে কাজ করছিল। যেহেতু কোনো উপায় নেই, সুতরাং এই মানুষগুলো যা বলছে তাই শোনা উচিত। সাশা তার শরীরের সব শক্তি দিয়ে গাছের গুড়িটাকে কাটতে শুরু করে। অনেক চেষ্টার পর শেষ অবধি সেই গাছের গুড়িটা সে 5 মিনিটের মধ্যেই কেটে ফেলতে পারে এবং এই গাছের গুড়িটা কাটার পর থেকে সাশার মনে একটা নতুন আত্মবিশ্বাস কাজ করতে শুরু করে এবং সে এমন কিছু ভাবতে শুরু করে যা নাৎসি সেনারা কখনো কল্পনাও করতে পারেনি। আর সেদিন ওখানে দাঁড়িয়ে থাকা বাকি অসহায় বন্দীরাও এটা পরিষ্কার বুঝতে পারে যে তাদের জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে, লড়াই করতে পারে, তাদের যদি কেউ নেতা হতে পারে তাহলে সেটা শুধুমাত্রই সাশাই করতে পারবে। কিন্তু সেখানে বন্দী ইহুদিদের মানসিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। প্রতিদিন একজন একজন করে কাছের মানুষকে হারানোর যন্ত্রণা এবং তাদের উপর প্রতিদিনের নির্মম অত্যাচারে তারা ধীরে ধীরে মানসিক এবং শারীরিক দিক থেকে ভেঙে পড়তে শুরু করে। একদিন সুবৈবরে আরেকটা ট্রেন এসে দাঁড়ায় এবং সেখানকার কিছু বন্দীকে বাইরে বেরিয়ে আসতে বলা হয়। প্রথমে সবাই ভাবে যেমন করে তাদেরকে এই ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল ট্রেনে করে, হয়তো আরও ইহুদিদেরও সেখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু ট্রেনের দরজা খোলা মাত্রই সবাই অবাক হয়ে যায়, কারণ ট্রেন বোঝাই করে প্রচুর লাশ নিয়ে আসা হয়েছে, মানুষের মৃতদেহ। বন্দি লোকগুলো বুঝে যায় এগুলো আসলে ইহুদিদেরই মৃতদেহ। সবাইবারের কিছু বন্দীকে বাইরে নিয়ে আসা হয়েছিল সেই লাশগুলোকে ট্রেন থেকে নামানোর জন্য। একজন লাশ নামাতে নামাতে হঠাৎ করে দেখে সেই ট্রেনের অতগুলো লাশের মধ্যে একটা মানুষ তখনও কিছুটা বেঁচে আছে এবং সে কিছু একটা বলার চেষ্টা করছে। সে লিওকে ডাকে, কিন্তু তার পুরো কথা শুনে ওঠার আগেই বার্চ নামের এই নাৎসি সেনা তাকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনার পর মিংস থেকে সাশার সাথে যতজন লোক এসেছিল এবং সবাইবারের ভিতরে সেই যে গোপন দল ছিল তারা সবাই এক হয়ে যায় এবং নাৎসি সেনার ধ্বংসের দিন গুনতে থাকে। এবার প্রশ্ন হলো, ডেথ ক্যাম্পে তো ইহুদিদের গণহত্যা করা হয়, কিন্তু লাশগুলোকে ট্রেনে করে কেন পাঠানো হলো? আসলে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং রাশিয়ার সেনাবাহিনী জার্মানির একটা ডেথ ক্যাম্পে পৌঁছে গেছিল প্রায়, এবং ডেথ ক্যাম্পের মধ্যে থাকা ইহুদিদের বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদেরকে বাঁচানোর আগেই হিটলারের সেনাবাহিনী ওই মানুষগুলোকে মেরে ফেলে এবং তাদের মৃতদেহ সবৈবরে পাঠিয়ে দেয়, যাতে রাশিয়ান সেনাবাহিনীদের হাতে সেই ইহুদিদের মৃতদেহগুলো পর্যন্ত না আসে। বন্দীদের মধ্যে কিছু লোককে সেনাবাহিনীর তরফ থেকে বাকি বন্দীদের ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হতো। তাদের মধ্যে একজন ছিল জেটস্কি নামেই মানুষটা। সে এসে জানায় রাশিয়ান সেনাবাহিনী সবৈবরের দিকেও আসছে এবং এই ডেথ ক্যাম্পে ওরা আমাদেরকে বাঁচাতে আসছে। সুতরাং হিটলারের নাৎসি সেনারা আমাদেরকেও মেরে ফেলবে এবং আমাদের মৃতদেহগুলোকে ট্রেনে করে আবার অন্য কোনো একটা জায়গায় পাঠিয়ে দেবে, যাতে রাশিয়ানদের হাতে আমাদের মৃতদেহ পর্যন্ত না আসে। সাশা বুঝে যায় তাদের হাতে আর বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। সে একটা প্ল্যান করে যে তারা সবাই মিলে যদি নাৎসি সেনাদের একটা বড় অংশকে শেষ করে ফেলতে পারে এবং তাদের অস্ত্রশস্ত্র দিয়ে তাদের সঙ্গেই তারা লড়াই করবে, এই নরক থেকে পালানোর এটাই একমাত্র শেষ চেষ্টা। সে একটা প্ল্যান করে যে এই ডেথ ক্যাম্পে যত নাৎসি সেনা মোতায়েন আছে এই নাৎসি সেনাদের একটা বড় অংশকে শেষ করে ফেলতে হবে এবং তাদের অস্ত্রশস্ত্র নিয়ে বাকি সেনাদের সঙ্গে লড়াই করতে হবে। সাথে অস্ত্র থাকলে সেখান থেকে বেরোনো তাদের জন্য সহজ হয়ে যাবে। তবে সাশা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে যদি এখান থেকে পালাই তো ক্যাম্পের এক একজন ইহুদিকে, এক একজন মানুষকে নিয়ে বেরোবো, নইলে বেরোবো না। আমি কাউকে এই ডেথ ক্যাম্পে ছেড়ে যাব না। দূর থেকে স্লোমো নামের অল্প বয়সী ছেলেটা সাশার সব কথা শুনছিল। স্লোমোর মনে পড়ে যায় একসময় তারও একটা পরিবার ছিল, আর 5 জনের মতো মা, বাবা, ভাই, বোন সবই তো ছিল তার। সাধারণভাবেই দিন কাটত তাদের পরিবারের, তবুও তো সুখে কাটত। হঠাৎ একদিন কোর্ট থেকে কি হয়ে গেল, তাদের থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া হয়, শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে কেড়ে নেওয়া হয় তাদের শৈশব। স্লোমো ঠিক করে সে আজ থেকে সাশার কথা মতো কাজ করবে। তার মা, বাবা এবং ছোট বোনটা, যেই বোনটাকে এরা নির্মমভাবে অত্যাচার করে বিষাক্ত গ্যাস দিয়ে মেরেছে, তাদের ওপরে বদলা নেওয়ার একটা সুযোগ এসেছে স্লোমোর। যদিও মানুষগুলো জানে যে সাশা যে প্ল্যানটা করেছে হতে পারে সেটা সাকসেসফুল হবে না, তবুও তারা শেষ চেষ্টা করতে চায়, কারণ এমনিতেও তো তাদেরকে মরতেই হবে 2 দিন পরে। বল্ডিকে দেখা যায় একদিন তার ইচ্ছে হয় এবং সে সেলমার শ্লীলতা হানি করতে আসে, কিন্তু জেটস্কি তাকে মেরে ফেলে। সাশার কথা শুনে যেন সেখানকার নিরীহ মানুষগুলোর মধ্যেও প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। কিন্তু বিপদের ব্যাপার হলো জেটস্কি যে বল্ডি তাকে যে মেরে ফেললো, এর ডেড বডিটা বেশি দিন তো লুকিয়ে রাখা যাবে না। নাৎসি সেনা টেরি পেয়ে যাবে যে তাদের মধ্য থেকে একজন কম হয়ে গেছে। তাই সেই মৃতদেহটা যতক্ষণ না পচন না ধরছে ততক্ষণই আছে তাদের কাছে সময়। এতটুকু সময়ের মধ্যে তাদেরকে এখান থেকে পালাতে হবে। তারা নিজেদের মধ্যে যখন প্ল্যান করছিল তখনই সেখানে কিছু নাৎসি সেনা এসে উপস্থিত হয় এবং বলে, আজকে সবাই মিলে আমরা পার্টি করব। কিন্তু এই পার্টি একটু অন্য রকমের পার্টি ছিল, বলা যায় সবচেয়ে অমানবিক পার্টি। কারণ পার্টি করার নামে নিষ্ঠুরতার এক নগ্ন রূপকে দেখানো হয়। কিছু ইহুদি বন্দীকে ঘোড়ার মতো একটা কাঠের গাড়ির সঙ্গে বেঁধে ছুটতে বলা হয় এবং সেই কাঠের গাড়িগুলোর উপরে উঠে নাৎসি সেনাদের এক একজন সেই বন্দীদের পিঠের মধ্যে নির্মমভাবে চাবুক মারতে থাকে।
এবং সেই চাবুকের বাড়ি খেতে খেতে যদি কেউ থেমে পড়ে বা সেই গাড়িটাকে টানতে না পারে তাহলে তাকে সেখানে গুলি করে মেরে ফেলা হবে। এছাড়াও কিছু লোককে ধর্মবিরুদ্ধ জিনিসপত্র জোর করে খাওয়ানো হয়, কারো কারো গায়ে মদ ঢেলে জ্যান্ত জ্বালিয়ে খুন করা হয়। সাসা প্ল্যান করে তাদের মধ্যে কিছু বন্দী মিথ্যে বলে দামি ভালো জামাকাপড় জুতো গয়নাগাটির নাম করে নাৎসি সেনাদের এক একজনকে আলাদা করে নিয়ে আসবে। কারণ আগেই বলেছি নাৎসি সেনাদের মধ্যে দামি জিনিসপত্র জামাকাপড় এইসবের প্রচণ্ড লোভ ছিল। যে মানুষগুলোকে তারা মারত তাদেরকে লুটপাট করে তারা এইসব কিছু নিয়ে নিত। সুতরাং তাদেরকে এই লোভ দেখানো খুব একটা কঠিন ব্যাপার হবে না এবং তারপর তাদেরকে খুন করে তাদের সব অস্ত্র নিয়ে নেবে এখানকার মানুষ। সাসার কথা মতো তার দলের সবাই বিভিন্ন অজুহাতের লোভ দেখিয়ে যে যেভাবে পেরেছে নাৎসি সেনাদেরকে আলাদা আলাদা করে এক জায়গায় নিয়ে আসে এবং যে যেভাবে পারে কেউ ভারী জিনিস দিয়ে মেরে নাৎসি সেনার মাথা থেতলে দেয়, আবার কেউ তাদের ঘাড়ে গলায় চোখে চাকু মেরে নাৎসি সেনার একটা বড় অংশকে মারতে শুরু করে এবং তাদের কাছে যা বন্দুক এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল সবকিছু নিয়ে আসতে শুরু করে। স্লোমো, টইভি এদের মতো অল্পবয়সী ছেলে থেকে শুরু করে সেলমার মতো সাধারণ মেয়েরাও এবং কাইয়ামের মতো নিরীহ লোকেরাও প্রতিবাদের আগুনে জ্বলছিল এবং তারাও একই কাজ করছিল। নাৎসি সেনাবাহিনীর যিনি অস্ত্রাগারে বড় বড় অস্ত্র বারুদ বোম এসব পাহারা দেয় তাকে খুন করে স্লোমো। যেহেতু নিরীহ ইহুদিরা কখনোই খুন খারাপি করেনি, তাদেরকে বেঁচে থাকার জন্য এটা করতে হচ্ছে, সুতরাং নাৎসি সেনাগুলোকে মারার সাথে সাথে তারা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে, কারণ তারা জীবনে প্রথমবার মানুষ খুন করছিল নিজেদের বাঁচিয়ে রাখার জন্য। এই খুনই তাদেরকে নাৎসিরা বানিয়েছে। সেনাবাহিনীর লোকজন যেহেতু একে একে উধাও হয়ে যাচ্ছিল, সুতরাং কার্লের মনে সন্দেহ হয়। সে সাইরেন বাজিয়ে সবাইকে এক জায়গায় জড়ো করে এবং জিজ্ঞেস করে বাকি লোকেরা কোথায়। কিন্তু ঠিক এই সময় পেছন থেকে একটা গুলি এসে কার্লের গায়ে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। দেখা যায় সেখানে সবাই জড়ো হলেও সাসার নির্দেশ মতো স্লোমো সেই ক্যাম্পের একটা উঁচু বিল্ডিংয়ের ওপরে উঠে রাইফেল সেট করে কালকে গুলি করে দিয়েছে। তবে সেনাপ্রধানের গুলি লাগার সাথে সাথে সেখানকার সব সৈন্য সেই ক্যাম্প এবং মেইন গেটের সব দরজা আটকে দেয় এবং স্লোমোকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই সুযোগে সাসা এবং তার দলের বাকিরাও নিজেদের কাছে থাকা অস্ত্র চালাতে শুরু করে এবং সবাইকে সেখান থেকে উঠে পালাতে বলতে থাকে। কার্লের চোখের সামনে দিক দিয়ে সবাই পালিয়ে যেতে থাকে, কিন্তু এখন তার কাউকে আটকানোর কোনো ক্ষমতা নেই। তবে পালাতে গিয়ে সেখানকার বহু লোক নাৎসি সেনার গুলিতে মারা যায় এবং অনেক কষ্টে তারা সবাই মিলে সেই ক্যাম্পের গেট ভেঙে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। সাসার দলের অনেকেই সেখানে দাঁড়িয়ে নাৎসি সেনাদের মারতে থাকে। এই মার শুধুমাত্র রাগ বা ক্ষোভ বশত ছিল না, এই মার ছিল সেই প্রত্যেকটা রক্তবিন্দুর জবাব, যে রক্তবিন্দুগুলো তাদের ইহুদি ভাই বোনেদের ছড়িয়েছিল এই নাৎসি সেনারা। সাসা নিজের কথা না ভেবে লুকাকে খুঁজতে থাকে এবং দেখা যায় লুকা যখন গোলাগুলির আওয়াজ পেয়েছিল তখন সে ভয় পেয়ে এক জায়গায় লুকিয়েছিল। তখন নাৎসি সেনাদের গুলি এসে তার বুকে লাগে এবং লুকা মারা যায়। কাইয়াম আর সেলমা একসাথে সেখান থেকে সবার সাথে মিলে পালাতে থাকে। সেই অবধি দেখা যায় সাসা লুকার লাশটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে যেমন কথা দিয়েছিল যে একজনকেও সে এখানে রেখে যাবে না। যদিও লুকা মারা গেছে, তবুও নাৎসি সেনার হাতে লুকার মৃতদেহটুকু পর্যন্ত সে আসতে দেবে না। এবং সবার শেষে দেখা যায় নাৎসি সেনার এত চেষ্টার পরেও তারা স্লোমোকে মারতে পারেনি। সবার শেষে সেই ক্যাম্প থেকে ছুটে বেরিয়ে আসতে দেখা যায় স্লোমোকে। এবং এই মুভিটা, এই সত্য ঘটনার এখানেই সমাপ্তি হয়।